এক সুন্দরী নায়িকার প্রেমে পড়ে যায় শহরের সবচেয়ে প্রভাবশালী নেতা বিক্রম। কিন্তু যেই নেতাকে সবাই মান্য করে চলতো, স্বয়ং সিএম পর্যন্ত যাকে ভয় পেত, তার ভালোবাসারই কোনো দাম নেই এই নায়িকার কাছে। সে তো বিক্রমকে দুই চোখে সহ্য করতে পারত না। সে তাকে এতটাই ঘৃণা করত যে ভরা সমাবেশের সামনে বলে ওঠে যে বিক্রমকে এই 7 দিনের মধ্যে খুন করতে পারবে সে তারই সাথে রাত কাটাবে। এবার কি তবে ভালোবাসার জন্য বিক্রমকে তার প্রাণও খোয়াতে হবে? মেয়েটি কি কখনোই তার এই সত্যিকারের ভালোবাসা বুঝতে পারবে না? শেষ পর্যন্ত গল্পটি কোন দিকে এগোবে, চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্পে। মুভির নাম এক দিওয়ানে কি দিওয়ানিয়াত। শুরুতেই 3 জন লোককে দেখানো হয়, যাদের একজন ছিল অপোজিট পার্টির নেতা আর অন্য 2 জন এমপি পদে। 3 জন মিলে এবারের ভোটে কারা দাঁড়াবে সেটা নিয়ে কথা বলছিল। তাদের মধ্যে কেউই বিক্রমাদিত্য ভোসলেকে এবার সিএম পদে দেখতে চায় না, তাই তারা ভাবতে থাকে কিভাবে বিক্রমের ভোট কমানো যায়। কালই বিক্রমের একটা র্যালির আয়োজন করা হবে। 3 জনই তখন পরিকল্পনা করে এই র্যালিতেই কোনো কিছু করে বিক্রমের নাম খারাপ করতে হবে। এদিকে সবাই র্যালির আয়োজনের জন্য সবকিছু সাজাতে শুরু করে। কয়েকজন ছোট ছেলেরা সেখানে মার্বেল খেলছিল। তখন একটা ছেলে জিজ্ঞেস করে, বান্টি তুমি কি খেলছো? ছেলেটা বলে, আমি নতুন নিয়মে মার্বেল খেলছি। এতে অন্য ছেলে বলতে থাকে, এটা কিভাবে খেলে? তখন ছেলেটি বলে, প্রথমে মাটিতে দাগ কেটে একটা সার্কেল বানাতে হবে। এরপর নিজেরটা সহ সব প্লেয়ারের মার্বেল সার্কেলের ভেতরে রাখতে হবে। এরপর এক এক করে সব মার্বেলকে সার্কেলের বাইরে পাঠিয়ে দিলেই সব মার্বেল আমার হয়ে যাবে। অন্য ছেলেটি এসব শুনে বলে, তা তো বুঝলাম, কিন্তু এই খেলা কোথা থেকে শিখলি তুই? এতে বান্টি উত্তর দেয়, যেটা আমার প্রিয় হিরোর প্রিয় খেলা। ছেলেটা অবাক হয়ে যায় আর বলে, তোর প্রিয় হিরোকে? শাহরুখ খান? বান্টি বলে, আরে আমার প্রিয় হিরো কোনো ফিল্মের হিরো না, সে হলো রিয়েল লাইফের হিরো। তার নাম বিক্রমাদিত্য ভোসলে ভাই। এই সময় এন্ট্রি হয় গল্পের নায়ক বিক্রমের। যেই র্যালির আয়োজন করা হয়েছিল সেখানেই সে পৌঁছে যায়। সবাই বিক্রমাদিত্যর জয়ধ্বনি দিতে থাকে আর সেও তখন মন্দিরের ঘন্টা বাজিয়ে প্রবেশ করে নিজের অফিসে। বিক্রমের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাওয়ান্ত প্রথমেই অপোজিট পার্টির একজনকে কল করে আর বলে, শুনেছি ইউরোপে আপনি অনেক বড় বাড়ি নির্মাণ করেছেন। ভালোই হতো যদি না সেই বাড়ির প্রত্যেকটা ইট আর বালুর সাথে গরিব দুঃখীদের রক্ত না লেগে থাকতো। এ কথা শুনতেই লোকটি হকচকিয়ে যায় আর দ্রুত তার নেতার সামনে থেকে উঠে চলে যায়। এবার ফোন আসে দ্বিতীয় জনের ফোনে। সঞ্জয় সেই লোকটিকে বলে, যদি বউকে ছেড়ে অন্য নারীর সাথে মজা করতেই হতো তাহলে ভিডিওটা করা উচিত ছিল না। একটা ক্লিক করলেই ভিডিও ইউটিউবে আপলোড হয়ে যাবে আর আপনার সম্মান ডাউনলোড হয়ে যাবে। বুঝতেই তো পারছেন। আর আমার পুরো ভরসা আছে আপনি অন্য নেতাদের সাথে থাকবেন না। এ কথা শুনে প্রথম জনের মতো দ্বিতীয় জনেরও টনক নড়ে যায় আর সেও সেখান থেকে উঠে চলে যায়। আসলে এটাই ছিল বিক্রমের স্টাইল, যা প্রথমে ছোট ছেলেটি মার্বেল খেলার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল। এক এক করে সবগুলো মার্বেলকে সার্কেল ছাড়া কিভাবে করতে হয় তা খুব ভালো করেই জানতো বিক্রম। আর এভাবেই সে নেতার কাছে উপস্থিত সকলের ফোনেই একের পর এক কল আসতে শুরু করে আর সবাই সেই নেতাকে ছেড়ে প্রস্থান করে, কেননা তাদের সকলের কুকর্মের ব্যাপারে বিক্রম জানতো আর তা দিয়েই সে তাদেরকে ব্ল্যাকমেইল করেছে। দেখা যায় এভাবে যারা বিক্রমের কল পেয়ে শুধরে গেছে তারা তো বেঁচে গেছে, আর যারা বিক্রমের কথা মানেনি তাদের নামে বিভিন্ন স্ক্যাম দিয়ে নিউজ বানিয়ে তা পত্রিকায় ছাপানো হয়েছে। বিক্রমের র্যালিতে অনেক মানুষের সমাগম হয়। র্যালি শেষ করে হবু সিএম সাহেব তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং 2 জন বডিগার্ড সাথে নিয়ে একজন বিজনেসম্যানের সাথে দেখা করতে যায়। লোকটি বিক্রমকে দেখে হাততালি দেয় আর বলে, গোল্ড এশিয়ান পার্টির সব মিনিস্টাররাই তোমাকে সাপোর্ট করতে সোজা মানা করে দিয়েছিল। তোমার পার্সোনালি বলার পরেও তারা রাজি হয়নি, কিন্তু এখন কিভাবে হলো এসব? বিক্রম বলে, তারা তো নাই করেছিল, এর থেকে বেশি আর কি করতে পারতো? নাই বলতে পারতো, তাই না? লোকটি তখন বলে, পরের ইলেকশনে আমি আপনাকেই ভোট দিব, এটা আপনি শিওর থাকেন। বিক্রমের কথা শুনে বলে, পরের ইলেকশন অনেক দূরে, হতে পারে সে সময় জেতার জন্য আমার তোমার ভোটেরই দরকার হবে না। লোকটি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ভোট ছেড়ে তাহলে নোটের কথায় আসা যাক। গত কিছু মাসে তুমি এই শহরে কি না করেছো? নতুন সড়ক, ফ্লাইওভার, মেট্রো রেল, এই সব কিছুর কন্ট্রাক্ট পরবর্তীতে যেন আমিই পাই। এজন্য কত মূল্য চাই তোমার বলো তো? বিক্রম জানায় 10,000 কোটি টাকা। এ কথা শুনেই লোকটি হেসে দেয় আর বলে, কি যা তা বলছো, এটা অনেক বেশি। বিক্রম তখন লোকটির পেছনেই একটা ছোট ছেলেকে ডাক দেয়, যে খানিকটা দূরে দাঁড়িয়ে খাবার বিক্রি করছিল। বিক্রম তখন ছেলেটিকে জিজ্ঞেস করে, আজকে তোর স্কুল নেই? ছেলেটি বলে, হ্যাঁ আছে তো, কিন্তু সেই সাথে আমার কিছু দায়িত্বও আছে। বিক্রম তখন হেসে বলে, আচ্ছা তাহলে 2টো পুরি দে তো আমাকে।
বিক্রম তখন দাম জিজ্ঞেস করলে ছেলেটি বলে 15 টাকা হয়েছে। লোকটি তখন বলতে থাকে আমার কাছে ভাঙতি আছে। এই বলে সে ছেলেটিকে টাকা দিয়ে দেয়। এরপর বিক্রম বলে পকেটে যখন ভাঙতি টাকা থাকে মানুষ তখন বাদাম ভাজাই কিনতে পারে, এই কন্ট্রাক্ট তো তোকে কখনোই দিব না। লোকটি বলে এত অহংকার মানুষের জন্য ভালো না বিক্রম, আর একবার ভেবে নাও, তুমি খুব বড় ভুল করছো। বিক্রম বলে আমার জন্মের সময় ডক্টর আমার বাবাকে বলেছিল যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয়তো মা না হয় বাচ্চা। আমার বাবা বলেছিল মাকে বাঁচাতে, কিন্তু আমি নিজেকে পছন্দ করেছিলাম। এরপর থেকে ভুল হোক কিংবা সঠিক আমার ইচ্ছাকেই আমি বেশি প্রাধান্য দেই। এরপর সেই ছোট ছেলেটিকে সে ডাকে আর বলে কাল থেকে তুমি স্কুলে যাবে, আর তোমার সব দায়িত্বের বোঝা আজ থেকে আমি নিলাম। ছেলেটি এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। বোঝাই যায় বিক্রম গরিব অসহায় মানুষদের জন্য অনেক কাজ করে, তাই তারাও তাকে পছন্দ করে। যাক, এরপর বিক্রমও সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে সাওয়ান্ত বিক্রমকে বলে 5,000 কোটি টাকায় রাজি হয়ে গেলে হতো না ভাই? বিক্রম বলে ইমান যদি বেচতেই হয় তাহলে সেই পরিমাণ টাকার জন্য বেচা উচিত যেন বিবেক যখন রাতে ঘুমোতে দেবে না তখন যেন ঘুম কেনার জন্য ব্যাংকে সেই পরিমাণ অর্থ থাকে। বেশ কঠিন কঠিন কথা বলে এই বিক্রম। তার এসব কথা শুনে সাওয়ান্ত বলে আমার মনে হয় না কেউ এত সহজে আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারবে। এরপর দেখানো হয় গল্পের নায়িকা আদা রান্ধাওয়াকে, যে একজন সাকসেসফুল অভিনেত্রী। মাটিতে একটা পয়সা পড়ে থাকতে দেখে আদা সেটা লন্ড্রি ওয়ার্কারকে উঠিয়ে দিয়ে বলে আপনার পয়সা পড়ে গেছে। লোকটি তখন অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর বলে আপনি অভিনেত্রী আদা না? আদা বলে জি। সেরপর লোকটির হাতে কিছু কাপড় বুঝিয়ে দেয় ওয়াশের জন্য। লোকটি বলে আমি আপনাকে এর আগে কখনো কাপড় দিতে দেখিনি, আপনি যদি মাইন্ড না করেন একটা সেলফি তুলতে পারি। আদা তখন সম্মতি জানায় আর লোকটির সাথে ছবিও তোলে। লোকটি তখন খুব খুশি হয় আর বলতে থাকে আমি স্বপ্নেও ভাবিনি আপনার মতো সুপারস্টারের সাথে আমার কোনোদিন দেখা হবে। আদা তখন বলে আমাদের মতো সুপারস্টারেরও আপনাদের মতো লোকদের প্রয়োজন হয়। এদিকে বিক্রমকে দেখানো হয় সে এয়ারপোর্টে ঢোকার সময় তাকে ঘিরে ধরে একদল সাংবাদিক, যেখানে একটা সাংবাদিক বিক্রমকে বলে শুনেছি আপনার আর আপনার বাবার হাতেই সবকিছু আছে, এবারের ইলেকশনে আপনাদের পার্টি জিতলেই আপনাকে সিএম পদ দেয়া হবে। এই কথা শুনে বিক্রম মেয়েটার দিকে জাস্ট রাগ নিয়ে তাকায় আর মেয়েটাও তখন চুপ হয়ে যায়। এদিকে তখনই সেখানে আসে অভিনেত্রী আদা রান্ধাওয়া, আর তখনই সব সাংবাদিক ছুটে চলে যায় অভিনেত্রীর নতুন সিনেমা দিলবারা সম্পর্কে জানার উদ্দেশ্যে। এদিকে বৃষ্টির মাঝে ইন্টারভিউ দিতে আদা একটু অস্বস্তিতে পড়ে যায়। সবাই একসাথে ছুটে যাওয়ায় বিক্রমের চোখ তখন পড়ে আদার উপর, আর মেয়েটিকে এক ঝলক দেখাতেই যেন বিক্রম একেবারে হারিয়ে যায়। সে কোনো কিছুর পরোয়া না করেই মেয়েটির কাছে গিয়ে তার হাত ধরে সাংবাদিকদের ইন্টারভিউর হাত থেকে তাকে বাঁচায় আর এয়ারপোর্টের ভেতর নিয়ে আসে। এরপর নিজের পরিচয় দিয়ে বলে ভালোবেসে সবাই আমাকে আদিত্যা বলে ডাকে, কিন্তু তার ভালোবাসার পাত্তা না দিয়ে আদা তাকে বিক্রম বলে ডাকে, যেটা বিক্রমের একটু মাইন্ডে লাগলেও সে কিছুই বলে না। এরপর আদা বলে আমি অবশ্যই আপনাকে চিনি। বিক্রম বলতে থাকে আপনি আমাকে চেনেন, কিন্তু দুনিয়াতে এমন কম লোকই পাওয়া যাবে যারা আপনাকে চেনে না। আদা তখন জিজ্ঞেস করে আপনার ফিল্ম দেখতে ভালো লাগে? বিক্রম বলে না, এসব আমার পছন্দ না। পলিটিশিয়ান হোক কিংবা ফিল্ম মেকার, সবাই তো শুধু স্বপ্নই দেখিয়ে যায়। এদিকে ফ্লাইটের সময় হয়ে যাওয়ায় আদাকে ডেকে নিয়ে যায় তার অ্যাসিস্ট্যান্ট, আর বিক্রমও দাঁড়িয়ে দেখতে থাকে আদাকে। বিক্রমের পর বসে বসে আদার কথাই ভেবে যাচ্ছিল আর নিজে নিজেই হাসছিল। তখনই সে সামনে কিছু ম্যাগাজিন দেখতে পায়, যেখানে সব কয়টাতেই ছিল আদার ছবি। আদার ব্রাইডাল লুকের ছবি দেখে বিক্রম যেন অন্য দুনিয়ায় হারিয়ে যায়। এদিকে আদা একটা ব্রাইডাল লুকের শট দিচ্ছিল, যেখানে সেই শুটিং দেখতে আদার বাবা মা আর বোনও এসেছিল। শট শেষ হতেই আদার অ্যাসিস্ট্যান্ট আদাকে এক প্রডিউসারের কল অ্যাটেন্ড করতে বলে, যেখানে প্রডিউসার বলে ফিল্মের কন্ট্রাক্টে সে একটা কিসিং সিন চায়, আর সেটায় রাজি না হলে সেটা কনফার্ম করবে না। এতে আদা প্রডিউসারকে বলে আমি আপনার এই স্ক্রিপ্ট রিটার্ন করে দিচ্ছি, কারণ আমি যেটা পছন্দ করি না সেটা আমাকে কেউ জোর করে করাবে সেটা হতেই পারে না। কেউ জোর করে আমার ইচ্ছা বদলাতে পারবে না। এই কথা শেষ করেই আদা তার বাবা মায়ের কাছে যায় আর বলে অবশেষে তোমরা আমার শুটিং সেটে তো এসেছো, আমি খুব খুশি। আদার বোন তখন বলে না এসে কিভাবে পারতাম, আফটার অল এটা তোমার ওয়েডিং সিকোয়েন্স। আদার বাবা বলে এই ব্রাইডাল লুকে সত্যি সত্যি কবে দেখবো তোকে? আদা বলে সব বাবাদের কি একটাই স্বপ্ন থাকে, কিভাবে মেয়েকে তাড়াতাড়ি দূরে সরানো যায়? তখন ছোট বোন বলে আরে দিদি, তুমি বাবার কথা শুনো না তো, বাবা কি জানে সত্যিকারের হিরো খোঁজা কতটা কঠিন? আদা বলে আমার কোনো হিরো টিরো চাই না, আমি শুধু চাই এমন একজন যে ভালো মনের আর একজন নর্মাল মানুষ হবে। এদিকে বিক্রম আসে তার বাবার সাথে দেখা করতে। বিক্রমের বাবা বলে গোখলে আর তার লোকেদের তো তুমি নো ভোটে আটকে দিয়েছ,
কিন্তু তারা এত সহজেই হার মানবে না। ইলেকশন হওয়া পর্যন্ত এমন কার্যকলাপ করতেই থাকবে। এর পরের ইলেকশনে আমাদের অনেক ভোটে জিততে হবে। তারপর এসব চুনোপুটিদের আর ধার ধারতে হবে না। তারপর তোমাকেই সিএম এর আসনে বসতে হবে। তার বাবা এত সিরিয়াস কথা বলছিল, সেখানে বিক্রম বসে বসে মিটমিট করে হাসছিল, কারণ সামনে টিভিতে সেখানে আদা রান্ধাওয়ার একটা শো চলছিল। বাবার কয়েকবারের ডাকে বিক্রমের ঘোর কাটে। সাওয়ান বলে, অনেক লম্বা সফর হয়েছে তো, হয়তো বিক্রমের ক্ষুধা লেগেছে, খাবারটা খেয়ে নেই আমরা। বিক্রমের বাবা তখন হেসে বলে, যে জন্ম হওয়ার সময় নিজের মাকে খেয়ে নিয়েছে তার শুধু একটাই ক্ষুধা থাকা উচিত, আর সেটা হলো পাওয়ারের ক্ষুধা। বিক্রমও তার বাবাকে সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে যাওয়ার সময় একটা জায়গায় বিক্রম দেখতে পায় যে তার পোস্টারের উপর লাগানো হচ্ছে আদার নতুন সিনেমা দিলবারার পোস্টার। বিক্রম হেসে সাওয়ানকে বলে, কিছুদিন আগে তুই এই জায়গায় আমাকে বলেছিলি এমন কেউ নেই যে আমার রাতের ঘুম কেড়ে নিতে পারে, কিন্তু সে তো আমার ঘুম কেড়ে নিয়েছে। খোঁজ নে তো এই সপ্তাহে আদার কি কি প্ল্যান আছে। এদিকে আদার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আদাকে জানায়, ম্যাম এই সপ্তাহে আপনার একটাও কাজ নেই। খুব অবাক করা বিষয়, যদিও আজকে আপনার একটা ইনভিটেশন আছে যেখানে বলা হয়েছে আপনি আর্মি ক্যাম্পে ইনভাইটেড। সেখানে আর্মিদের সাথে কথা বলতে হবে আর তাদের অনুপ্রেরণা দিতে হবে। আর এই ইনভিটেশন এসেছে বিক্রমাদিত্যর পক্ষ থেকে। সে প্রত্যেক মাসে ইন্ডিয়ান আর্মিদের সম্মানার্থে একজন সেলিব্রিটির সাক্ষাতের ব্যবস্থা করতে যাচ্ছেন, যার শুরুটা সে আপনাকে দিয়েই করতে চায়। এসব শুনে আদা বলে, বিক্রমাদিত্যর ব্যাপারে তুমি কি শুনেছ? আদার পিএ বলে, এটুকুই শুনেছি যে তাকে কেউ না করে না। এ কথা শুনে আদাই অফার না করে দেয়। এদিকে সাওয়ান বিক্রমকে এসে বলে, আদা যে কিভাবে না করে দিলেন। সে বলেছে তার নাকি অনেক কাজ, অনেক ব্যস্ততা, অথচ আমি নিজে অর্গানাইজারদের সাথে কথা বলে তার সব ইভেন্ট ক্যান্সেল করিয়েছি। আমি কিছুই বুঝতে পারছি না। বিক্রম বলতে থাকে, এবার তো তাহলে আদাজির সাথে পার্সোনালি কথা বলতে হবে, তার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করো। পরের দিন বিক্রম আদার সাথে দেখা করে। আদা বলে, আসলে আমি ভেবেছি আপনার সাথে পার্সোনালি দেখা করে এক্সপ্লেইন করব যে কেন আমি না করেছি। আর্মিদের সাথে ছবি তুলে সুনাম বজায় রাখার ব্যাপারটা আমার কাছে খুব ফেক লাগে। হয়তো আপনি সৎ কোনো উদ্দেশ্য নিয়ে এসব করছেন, পাবলিসিটির জন্য করছেন না। কিন্তু এতটুক বলার পরে বিক্রম আদাকে থামিয়ে দেয় আর বলে, আমি এসব পাবলিসিটির জন্যই করছি। আমি আসলে পরবর্তী ইলেকশনের জন্য কাজ করছি, আর আমার মনে হয়েছে এটা করলে আমার ইমেজ বাড়বে। আপনি একজন বড় সুপারস্টার, এজন্য এটাই আমার কাছে ভালো মনে হয়েছে। তবে আমি এখন অফার করছি কোনো ক্যামেরা থাকবে না, কোনো সুনামের জন্য বা পাবলিসিটির জন্য এসব করা হবে না। তখন আদা আবারও তাকে বিক্রম বলে সম্বোধন করলে বিক্রম বলে, আমি আপনাকে আগেও একবার বলেছি ভালোবেসে সবাই আমাকে আদিত্যা বলে ডাকে। আদা তখন আদিত্যা সম্বোধন করে তাকে বলে, আপনি একটা ইলেকশন জিততে চাচ্ছেন, আমি চাই না আমার জন্য আপনার প্ল্যান খারাপ হোক। বিক্রম বলে, আমার ইলেকশন জেতা দরকার, কিন্তু তার আগে আপনাকে জিততে চাই, মানে আপনার ভোট জিততে চাই। তাই দয়া করে এই বিষয় একটু ভালো করে ভেবে দেখবেন। এরপর আদা বলে, আমাকে একটা কথা বলুন, আমার ম্যানেজারের কাছ থেকে না শোনার পরেও কেন আপনি এখানে এসেছেন? বিক্রম বলে, আপনি তো নাই করেছিলেন, এর থেকে আর কি বলতে পারতেন? হ্যাঁ ছাড়া। বিক্রমের এই কথা শুনে আদা হেসে ফেলে। এরপর বিক্রমের সাথে আর্মি ক্যাম্পে যেতে রাজি হয়ে যায়। এরপর বিক্রম এবং আদা মিলে চলে যায় বর্ডারের কাছের আর্মি ক্যাম্পে। সেখানের আর্মিরা বিক্রম এবং আদাকে ফুলের শুভেচ্ছা দিয়ে সাদরে গ্রহণ করে। তাদেরকে সন্ধ্যায় সকলের সাথে কথা বলার জন্য বলা হয়। দুজনই তাদের নিজ নিজ হোটেল রুমে ফ্রেশ হওয়ার জন্য যায়। বিক্রম তখন জানালায় দাঁড়িয়ে আদাকে মুগ্ধ দৃষ্টিতে দেখতে থাকে। সন্ধ্যায় তাদের জন্য ছোটখাটো একটা আয়োজনও করা হয়, আর বলা হয় কারো মনে যদি তাদের নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় সেই প্রশ্ন তাদের সামনে উপস্থাপন করতে পারে। সেখানে থাকা একজন আর্মি আদাকে জিজ্ঞেস করে, আপনার সিরিয়াস রোল বেশি ভালো লাগে নাকি কমেডি? আদা বলে, আপনার আমাকে কোন রোলে বেশি ভালো লাগে? আর্মি বলে, আমি তো আপনার রোমান্টিক রোলগুলো অনেক পছন্দ করি। কথায় আদা হাসতে থাকে, আর বিক্রম মন্ত্রমুগ্ধের মতো আদার হাসিতে ডুবে যায়। এতটাই ডুবে যায় যে আর্মিদের একজনের ডাক তার কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না। এর মধ্যে জোরে ডাক দিলে বিক্রমের হুঁশ ফিরে আসে আর তার প্রশ্ন জানতে চায়। এবার আর্মি বিক্রমকে প্রশ্ন করে, আজকাল তো অনেক স্ক্যাম হচ্ছে, সবাই ঘুষখোরে পরিণত হয়েছে, চারপাশে শুধু দুর্নীতি আর দুর্নীতি, আপনার কাছে কি এর কোনো প্রতিকার আছে? বিক্রম বলে, সলিউশন তো আছে, আর সেটা হচ্ছে আপনি এবং আপনার ভোট, যেটা আপনাদের এমন একজন নেতাকে দেওয়া উচিত যে পুরো সিস্টেমটাকে সোজা করতে পারে। এতে আর্মি বলে, স্যার ওয়াদা তো সবাই করে, কিন্তু কেউ কাজ করে দেখাতে পারে না।
বিক্রম তখন বলতে থাকে, তাহলে আপনারা একবার আমাদের উপর ভরসা করে দেখুন, কারণ আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেই না, বরং দেশটাকে ভালো করার ইচ্ছা পোষণ করি। বিক্রমের কথায় সবাই হাততালি দেয়। আর একজন তখন আদাকে প্রশ্ন করে, আপনি কখন আপনার কোস্টারকে ভালোবেসেছিলেন? আদা জবাব দেয়, আসলে এমনটা হয় না, কারণ আমি আমার প্রফেশন আর প্রফেশনাল লাইফ আলাদা রাখতে পছন্দ করি। এবার সবাই বিক্রমকে জিজ্ঞেস করে, আপনি এখনো বিয়ে করেননি কেন? এখন পর্যন্ত কোনো ভালো মেয়ে পাননি নাকি? বিক্রম বলে, আসলে সঠিক মেয়েটা এখন আমাকে খুঁজে পাইনি। এবার অন্য একটি আর্মি বিক্রমকে আদার অ্যাক্টিং আর আদাকে বিক্রমের অ্যাক্টিং করে দেখাতে বলে। যদিও বিক্রম এমন কিছু করতে রাজি হচ্ছিল না, তবুও সকলের রিকোয়েস্টে সে রাজি হয়। আদা তখন বিক্রমের একটা ভাষণ নকল করে, আর বিক্রম আদাকে প্রপোজ করার অভিনয় করে। বিক্রম এত সুন্দর করে নিজের মনের কথা বলে যে সেখানে উপস্থিত সকলেই হাততালি দেয়, আর আদা নিজেও অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি বলেছেন আপনি অভিনয় করতে পারেন না, অথচ আপনি ডায়লগ বলার সময় আপনার চোখে পানি চলে এসেছে। অনেক অ্যাক্টররাও এটা সবসময় করতে পারে না। তখনই আর্মিরা আদাকে সেলফি তোলার জন্য ডাকে। আদাও তখন সেখান থেকে চলে যায়। তখন বিক্রম বলে, আমার চোখের পানি কোনো অভিনয় ছিল না, সত্যি ছিল, কারণ আমি অভিনয় করছিলাম না। এরপর সবাই মিলে সেখানে একটু আনন্দ করে। বিক্রম তখন আদাকে জিজ্ঞেস করে, তোমার কি সবসময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল? আদা বলে, হ্যাঁ, হতে তো চেয়েছিলাম অভিনেত্রী, কিন্তু এখন সুপারস্টার হয়ে গেছি। আদা এরপর বিক্রমকেও একই প্রশ্ন করে, আপনি কি সবসময় পলিটিশিয়ান হতে চাইতেন? বিক্রম বলে, পলিটিক্স আমার রক্তে মিশে আছে হয়তো, আর বাবা বলেছিলেন পাওয়ারের মধ্যে যে পাওয়ার আছে তার কিছুর মধ্যে নেই। যাক, অনেক রাত হয়ে যাওয়ায় আদা বিক্রমকে গুড নাইট জানিয়ে সেখান থেকে চলে যায়। আদা চলে যেতেই বিক্রম বলে, কিন্তু এখন মনে হয় পাওয়ারের থেকে বেশি পাওয়ার ভালোবাসায় আছে। দৃশ্য চলে যায় পরের দিন। আর্মি প্রধান এবং তার সাথে কয়েকজন মিলে আদা এবং বিক্রমকে তাদের ট্রেনিং, তাদের লাইফস্টাইল সম্পর্কে বলছিল। আদা তখন জামাল নামের এক আর্মির সাথে গল্প করছিল। ঠিক তখনই সেখানে একটা সাপ দেখে জামাল আদাকে কোলে তুলে সরিয়ে নেয়। এটা দেখে বিক্রম কোনো কিছু না জেনেই চিৎকার করতে থাকে। সে বলতে থাকে যে, তুই আমার আদাকে কোন সাহসে টাচ করলি? জামাল বলে, আমি যদি না ধরতাম তাহলে আদাজিকে সাপে কামড়ে দিত। আর্মি প্রধানও তখন জামালের পক্ষ নেয় আর বলে, আমাদের আর্মির কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র সাপের হাত থেকে সে তাকে বাঁচিয়েছে, আর 2 কদম পা রাখলেই সাপটা তাকে কামড়ে দিত। এদিকে আদা বিক্রমের কথা শুনে খুবই অবাক হয়ে যায়। যেখানে তার সাথে কোনো ভালোবাসার সম্পর্কই তার তৈরি হয়নি, সেখানে সে কিভাবে এই কথা বলল, এটা ভেবে আদার পায়ের রক্ত মাথায় উঠে যায়। বিক্রম তখন আদাকে ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করতে যায়। আদা তখন সেখান থেকে হোটেলে চলে যায় আর তার ম্যানেজারকে ফোন করে এখনই শহরে যাওয়ার একটা টিকিট বুক করতে বলে। তখনই সেখানে বিক্রম আসে আর বলে, আমি খুবই দুঃখিত, আমি আমার মনের কথা তোমাকে এভাবে জানাতে চাইনি। এখন যখন তুমি সবকিছু জেনেই গেছো তো ঠিক আছে, আমি জানি তুমি হয়তো ভাবছো না জানি আমি কেমন মানুষ, তবে তুমি কিচ্ছু ভেবো না, আমাদের বিয়ের পরেও তুমি ফিল্মে কাজ করতে পারবে, আমি কোনো বাধা দিব না। আমি সেসব ছেলেদের মতো না যারা ভাবে বিয়ের পর মেয়েদের কাজ করা বন্ধ করে দেওয়া উচিত। আদাকে কোনো কথা বলতে না দিয়েই বিক্রম সব কথা বলেই যাচ্ছিল। এরপর আদা বিক্রমকে থামিয়ে দেয় আর বলে, বিয়ে তো অনেক দূরের কথা, আমি তোমাকে নিয়ে এসব কখনো ভাবিনি। দেখো, তুমি একজন ভালো মানুষ, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তবে বিক্রম তো আদার কথায় পাত্তাই দেয় না আর বলতে থাকে, মুম্বাই যাওয়ার পরেই আমরা আমাদের বিয়ের তারিখ ঠিক করে ফেলবো। আদা তখন প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি কি শুনতে পাওনি আমি তোমাকে কি বলেছি? বিক্রম বলে, আমি অন্য কারো কথা শুনতে পাই না, আমি শুধু নিজেরটাই শুনি। আমি ছোটবেলা থেকে যে ডিসিশন নেই সেটাই শেষ কথা হয়। বিয়ে তো আমাদের হবেই, আর আমার বউ তুমিই হবে। যেতে যেতে বিক্রম বলে, বেশি হলে মেহমান মেনু আর বিয়ের দিন তারিখ তুমি ঠিক করতে পারো, এর বেশি কিছু আশা করো না। এই বলে বিক্রম সেখান থেকে চলে যায়। পরের দিন বিয়ের যাবতীয় জিনিসপত্র কিনে আদার বাড়িতে গিয়ে সে উপস্থিত হয়। আদার বাবা দরজা খুলতেই সেখানে একের পর এক উপহার সামনে উপস্থাপন করা হয়। বিক্রম তখন ঘরে ঢুকেই আদার বাবা মা আর বোনকে বলে যে, বিয়ের জিনিসপত্র তো মা বাবাই নিয়ে আসে, কিন্তু আমার বাবা এখন শহরে নেই আর মা দুনিয়াতে নেই, তাই আমিই সব নিয়ে এসেছি। আপনারা কি পছন্দ করেন সে ব্যাপারে আদার সাথে কথা বলার সুযোগ হয়নি, তাই আমি সবকিছু আমার মতো নিয়ে এসেছি। আদার মা তখন বলে, কিন্তু আমি বুঝতে পারছি না এইসব কি। বিক্রম অবাক হয়ে বলে, কেন, আদা আপনাকে কিছু বলেনি যে আমরা দুজন বিয়ে করব? তখনই সেখানে আদা আসে আর বিক্রমকে দেখে বলে, তুমি এখানে কি করছো? বিক্রম বলে, তুমিও আসো, আমি তো শুধু সবার সাথে আমাদের বিয়ের খুশির খবর শেয়ার করছিলাম। এসো সবাই বসে একেবারে সবকিছু ফাইনাল করে ফেলি। আমি আমাদের বিয়ের কার্ডও ছাপিয়ে ফেলেছি, এর মধ্যে আপনাদের যেটা পছন্দ হয় সেটাই ফাইনাল করে নিন। আমি জানি বিয়ের তারিখ এখনো ঠিক হয়নি, কিন্তু তাও আমি আগামী 3 মাসের জন্য সবগুলো 5 স্টার হোটেল বুক করে রেখেছি। আর আদা, তুমি যেখানে চাও সেখানেই আমাদের বিয়ে হবে। এখন আমি শুধু এটাই চাই যে আংটিটা পরিয়ে আমাদের সম্পর্কটা পাকাপাকি করে ফেলতে। বিক্রমের কথা শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কাউকে কিছু না বলতে দিয়ে নিজেই এক নাগারে বিক্রম বলে যায়,
আদা তখন বিক্রমকে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু বিক্রম সাহেব তখন সোফায় আয়েশ করে বসে আর বলে, ভালোবাসায় জিদ করতে নেই, কিন্তু তুমি রেগে গেলেও তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে। এরপর সে আদার বাবাকে বলে, আপনি আপনার মেয়েকে একটু বুঝিয়ে বলুন না, হয়তো আপনার কথা সে মানবে। কিন্তু আদার বাবা বলে, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার মেয়ে কি চায়, তাই ভালো হবে এসব নিয়ে আমার বাড়ি থেকে চলে যান। আমার মেয়ে আপনাকে বিয়ে করতে চায় না। বিক্রম তখন বলতে থাকে, আমি আপনাকে আমাদের বিয়ের জন্য রাজি করাতে আসিনি, আমি আমার হবু বউয়ের বাবাকে জানাতে এসেছি তার বাবা যেন মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু করে দেয়। একদিন তো মেয়েকে বিয়ে দিতেই হবে, তাই না? এই বলে বিক্রম সেখান থেকে চলে যায়। আদার বাবা তখন আদাকে বলে, তুই কোনো চিন্তা করিস না, জোর করেও কিছুই করতে পারবে না। দৃশ্য চলে যায় পরের দিন। কিছু লোক আদার নিউ রিলিজ মুভি দিলবারার পোস্টার ছিঁড়তে শুরু করে আর মুভি থিয়েটারগুলো ভাঙতে শুরু করে দেয়। লোকগুলো বলতে থাকে যে এই মুভি চলতে পারবে না, কারণ এতে ধর্মবিদ্বেষ ছড়ানো হচ্ছে। যদি থিয়েটারে এই মুভি চালানো হয় তাহলে আমরা আগুন লাগিয়ে দিব। এদিকে বিক্রমের গাড়ি রোধ করে কয়েকজন সাংবাদিক জিজ্ঞেস করে, আদার মুভি থিয়েটারে চলতে দেয়া হচ্ছে না, এর কারণে জনগণের মধ্যে সহিংসতার সৃষ্টি হচ্ছে, সবাই সবকিছু ভাঙচুর করছে, আপনি এটা নিয়ে কি বলতে চান? বিক্রম তখন বলতে থাকে, ঠিক আছে, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বোঝাবো, কারণ আমি কারো লোকসানে বিশ্বাস করি না, বরং আমি তো সব সমস্যাকে ভালোবাসার মাধ্যমে সমাধান করতে ভালোবাসি। বিক্রমের মিডিয়ার কাছে দেয়া এই বক্তব্য গাড়িতে বসে দেখছিল আদা। সে তখন নিজের শুটিং এর জন্য রেডি হলে তাদের ফিল্মের প্রডিউসার তাকে জানায় যে আমি বুঝতে পারছি না আপনাকে কিভাবে এই কথাটা বলবো, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার জায়গায় অন্য নায়িকাকে এই ফিল্মে নেওয়া হবে। ডিরেক্টর ভাবছেন আসলে আপনি এই রোলটাতে স্যুট করছেন না। আদা তখন বলে, ডিরেক্টরের এই কথা 2 সপ্তাহ শুট করানোর পর মনে হয়েছে। সমস্যা নেই, আমি জানি আপনাদের আসল সমস্যা কোথায়। আপনারাও এটাই ভাবছেন কাল যখন আপনাদের ফিল্ম রিলিজ হবে আর সিনেমা হলে এত ভাঙচুর হবে, আপনাদের তখন অনেক ক্ষতি হয়ে যাবে, তাই তো? আমি আপনাদের সমস্যা দূর করে দিচ্ছি, আমি আপনাদের এই ফিল্ম ছেড়ে দিচ্ছি। এ কথা বলে কস্টিউম চেঞ্জ করে আদা চলে যায় বিক্রমের বাড়ি। বিক্রমের বাড়ি যেতেই আদার উপর ফুলের বৃষ্টি পড়তে শুরু করে আর একজন এসে আদাকে নতুন বউয়ের মতো বরণ করে নেয়। তখনই সেখানে চলে আসে বিক্রম। বিক্রম বলে, আমি জানতাম তুমি আসবে, এই জন্য তোমাকে স্বাগতম জানাতে আমি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। বিক্রম পাগলের মতো আদাকে সবকিছু দেখাতে শুরু করে, কোথায় তাদের মন্দির হবে, কোথায় তাদের বাচ্চাদের বেডরুম হবে, কিংবা আদা চাইলে তার মন মতো সব ডেকোরেশনও করতে পারে। বিক্রম বলে, আমি তোমাকে কখনো কোনো ধরনের কষ্ট হতে দিব না। এসব কথা শুনে আদা ভীষণ রেগে যায় আর বলে, কষ্ট হতে দিব না বলে অনেক কষ্ট দিচ্ছ তুমি, এসব করে আমাকে তুমি কখনোই পাবে না। যত সুন্দর করে সবকিছু সাজাও না কেন, তোমার ঘরে আমি কোনোদিনও আসবো না, আমার না নাই থাকবে, কখনো হ্যাঁ হবে না। এসব বলে আদা সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। আদার মা আর বোন রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু গুন্ডার হেনস্থার শিকার হয় আর বাসায় এসে আদাকে সবকিছু জানায় আর খুব কাঁদতে থাকে। আদা ভাবে এই সবকিছু বিক্রমের কাজ, তাই বিক্রমের নামে বিচার দিতে সে চলে যায় সোজা সিএম এর কাছে। আদাকে অনেক আটকানোর পরেও সে সিএম এর অফিস রুমে ঢুকে যায়। লোকটি তখন বলে, অনেকবার না করা সত্ত্বেও সে চলে এসেছে। এতে সিএম বলে, তুমি জানো ইনি কে? তার কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকারই নেই। এরপর খুব সম্মানের সাথে সে আদাকে বসার জন্য বলে। আদা বসার পর যেই না বিক্রমের নামে কিছু বলতে যাবে, অমনি সিএম বলে, ভাইয়া ফোন করে বলেছিল যে আপনি আসবেন ভাবি। সিএম এর মুখে এমন কথা শুনে তো আদা সবকিছুই ভুলে যায়। সিএম তখন হাসতে হাসতে বলে, আপনাদের বিয়ে তো এই মাসেই, তাই না? ভাইয়া বলেছে মিডিয়াকে সে এখনই জানাবে না, কিন্তু কিছু স্পেশাল মানুষদের জানিয়ে রেখেছে। আমার বাড়িতেও মিষ্টি দিয়ে দিয়েছে। সামনের পুলিশ কমিশনার আদাকে বলে, আমার মেয়ে আপনার অনেক বড় ফ্যান, একটা সেলফি তোলা যাবে? সেই সময় সেখানে বিক্রম চলে আসে। সিএম তখন নিজের চেয়ার ছেড়ে কমিশনারের সাথে মিটিংটাও ক্যান্সেল করে। সে বিক্রম আর আদাকে একান্তে কথা বলার সুযোগ করিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বিক্রম বলে, একটা কাঠের তৈরি চেয়ারেও যখন রাজা বসে তখন সেটা সিংহাসন হয়ে যায়। একবার হ্যাঁ করেই দেখো, রানী বানিয়ে রাখবো তোমাকে। আদা এসবে কান্না দিয়ে বলে, তোমার সাহস হলো কি করে আমার মা আর বোনের পেছনে তোমার গুন্ডা পাঠানোর? বিক্রম বলে, আমি আমার লোকদের তোমার মা বোনের সুরক্ষার জন্য পাঠিয়েছিলাম, ভয় দেখানোর জন্য না। এই শহরে আমার শত্রুর কোনো অভাব নেই, আর আমি চাই না আমার ক্ষতি করার জন্য ওরা তোমার ফ্যামিলিকে ব্যবহার করুক। আমি বেঁচে থাকতে তোমার পরিবারকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোমার পরিবার মানে আমার পরিবার। আদা তখন বিক্রমের কথায় কিছুটা আশ্বস্ত হয় আর হাত জোর করে বলে, প্লিজ আমাকে আর আমার ফ্যামিলিকে ছেড়ে দাও। বিক্রম এবার হাঁটু গেড়ে আদার সামনে বসে পড়ে, যা দেখে সাওয়ান্ত খুব অবাক হয়ে যায়। বিক্রম হাত জোর করে বলতে থাকে, তুমি শুধু একবার হ্যাঁ করে দাও, আমি ওয়াদা করছি আমি জীবন ভর তোমার সব কথা মানব, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু আদা কিছু না বলেই সেখান থেকে চলে যায়।
আর বিক্রম তখন শুধু সাওয়ান্তের কাঁধে হাত রাখে, বাকিটা সাওয়ান্ত নিজেই বুঝে নেয় যে তার কি করতে হবে। পরের দিন আদার বাবা যখন ইউনিভার্সিটিতে যায় তখন সে একজনকে পরীক্ষার কোশ্চেন পেপার চুরি করতে দেখে, যেটা সে বাইরে লিক করবে। এতে লোকটি আদার বাবাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে যায় আর সবাইকে জড়ো করে স্টুডেন্টকে হেনস্থা করার অভিযোগে প্রোটেস্ট করতে শুরু করে। এদিকে প্রিন্সিপাল আদার বাবাকে সেই স্টুডেন্টের কাছে ক্ষমা চাইতে বলে, কারণ সবাই যদি জেনে যায় এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রশ্নপত্র লিক করে তাহলে ইউনিভার্সিটির বদনাম হবে। আদার বাবা তখন আর উপায় না পেয়ে বাইরে আসে আর বলে, আমি যেটাই করেছি স্টুডেন্টদের ভালোর জন্যই করেছি। কিন্তু স্টুডেন্টরা তার কোনো কথা না শুনে তাকে মারতে শুরু করে আর তার পুরো মুখে কালি মেখে দেয়। বিক্রমের কানে এই খবর যাওয়া মাত্রই সে ওই স্টুডেন্টকে ধরে এনে আদার বাবার পায়ে ধরে ক্ষমা চাইতে বলে। সেই স্টুডেন্ট ক্ষমা চায় আর বিক্রম তাকে বের করে দেয়। আদা বলে এই সবকিছু বিক্রমের প্ল্যান ছিল, কিন্তু বিক্রম বলে সেই ব্যাপারে কিছুই জানতো না আর এই সবকিছু সে প্ল্যান করেনি। বিক্রম এই কথা বলে সেখান থেকে চলে যায়। আদা তখন তার বাবার কাছে এলে তার বাবা বলে, এর থেকে তো ভালো হতো যদি তুমি ওকে বিয়ে করে ফেলতে, আমরা তো এই অপমানের হাত থেকে বাঁচতে পারতাম। এই কথা শুনে আদা খুব কষ্ট পায়। রাস্তায় নিজের সিনেমার পোস্টারের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। এমন সময় আদার বোন কল করে আর বলে, তুমি কিছু মনে করো না, বাবা এমনি বলেছে। তাছাড়া বিক্রমের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারোরই নেই, সবাই বিক্রমের কথায় ওঠবস করে, এই শক্তি তোমারও নেই। বোনের এই সব কথা শুনে আদা আবারও কাঁদতে থাকে, কিন্তু সাথে এই প্রতিশ্রুতিও নেয় যে যা কিছুই হয়ে যাক না কেন বিক্রমকে বিয়ে সে কিছুতেই করবে না। পরের দিন এক সম্মেলনীতে বিক্রম ঘোষণা করে যে পরের ইলেকশনের চিফ মিনিস্টার ক্যান্ডিডেট বিক্রম থাকবে। তখনই সেখানে আদা আসে এবং স্টেজে উঠে সবার সামনে বলে, আপনারা যার জন্য এত পাগল, যার এত জয়গান করছেন, সেই ব্যক্তিটি আমাকে অনেক ভালোবাসে, এত ভালোবাসে যে থিয়েটারে ভাঙচুর করে আমার নাম খারাপ করেছে, এত ভালোবাসে যে সে আমার মা বাবা বোন এমনকি আমার আত্মসম্মানও ছিনিয়ে নিয়েছে। সে আমাকে এতই ভালোবাসে যে সেই সহজ কথাটাই বুঝতে পারছে না যে আমি তাকে ভালোবাসি না। সে তার ক্ষমতার অপব্যবহার করেছে, সে আমাকে তাকে ভালোবাসার জন্য বাধ্য করতে চেয়েছে। সিএম কমিশনার কেউ আমাকে সাহায্য করেনি, আইন কানুন এদের কাছে পুতুল খেলার মতোই। আমি আজকে পুরো দুনিয়ার সামনে বলতে চাই, 7 দিনের মধ্যে বিজয়া দশমীর রাবণকে জ্বালানোর আগে যে একে মেরে ফেলতে পারবে আমি তার সাথে এক রাত কাটাবো। কথা বলার পরেই সেখানে সাধারণ জনতা হামলা করা শুরু করে আর পুলিশ তাদের আটকানোর চেষ্টা করতে থাকে। আদার এই কথায় পুরো দেশে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। কেউ বলে আদা ঠিক তো কেউ বলে বিক্রম ঠিক। এবার সিএম আর পুলিশ কমিশনার আদার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আদা কমিশনারকে বলে, আজকে সেলফি নিবেন না? কমিশনার তখন কোনো জবাব দেয় না। তখনই সেখানে বিক্রম আসে আর বলে, পুরো দুনিয়ার সামনে নিজের ইজ্জতের 12টা বাজিয়ে দিলে। আদা বলে, তুই একটা মেয়ের ইজ্জতের কি বুঝবি? তোর তো নিজের পাওয়ারের উপর অনেক ভরসা, দেখি কার দম বেশি, তোর পাওয়ারের নাকি আমার রূপের? আমার ফ্যান তো পুরো দেশ জুড়ে, কখন কোন দিক দিয়ে মৃত্যু তোর জন্য অপেক্ষা করবে কে জানে। হয়তো আজকে তোর বডিগার্ডরাই আমাকে নিয়ে কল্পনা করে তোকে মেরে ফেলবে, তাই সাবধানে থাকিস। বিক্রম বলে, তুমি অচেনা এক ব্যক্তির সাথে রাত কাটাতে প্রস্তুত, অথচ আমার সাথে জীবন কাটাতে পারবে না? আদা বলে, হ্যাঁ, কারণ এটা আমার ইচ্ছা, আমি যেটা চাই সেটাই হবে। বিক্রম বলতে থাকে, তুমি ভেবে নাও একজন আমাকে মেরে ফেললো, কিন্তু এরপর সে তোমার সাথে রাত কাটাতে পারবে না, বরং জেলে চলে যাবে। আদা বলে, হ্যাঁ এটাই তো, আমার কারোর সাথে রাত কাটাতেও হবে না। যারা আমার জন্য পাগল তারা তোকে ঠিকই মেরে ফেলবে, কিন্তু আমার কিছুই করতে হবে না। কথা বলে আদা সেখান থেকে চলে যায়। এসব কথা সহ্য করতে না পেরে বিক্রম ড্রিঙ্কস করতে শুরু করে আর আদাকে দেখে কাঁদতে থাকে। এমন সময় বিক্রমের একজন বডিগার্ড আদাকে নিয়ে খারাপ মন্তব্য করে। বিক্রমের মাথা তখন গরম হয়ে যায় আর তাকে সে একভাবে মারতে শুরু করে। এসব দেখে সাওয়ান তাকে থামাতে গেলে বিক্রম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর যখন বুঝতে পারে তখন সে সাওয়ান্তের কাছে ক্ষমা চায় আর খুব কাঁদতে থাকে। সাওয়ান বলে, এক মেয়ের জন্য চোখের পানি আর গায়ের রক্ত সবকিছুই ঝরালেন, আর কি করবেন আপনি? বিক্রমের পর সাওয়ানকে নিয়ে এলোমেলোভাবে গাড়ি চালিয়ে পৌঁছে যায় আদার বড় পোস্টারের সামনে। সেখানে গিয়ে সে চিৎকার করে বলতে থাকে, আমি যাই কিছু করি না কেন তুমি কখনোই আমাকে ভালোবাসতে চাও না, আর তুমি যাই করো না কেন আমি কখনোই তোমাকে ঘৃণা করতে পারবো না। এরপর সে সাওয়ানকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। বিক্রম গান্ধীজির একটা ফাংশন অ্যারেঞ্জ করেছিল। সাওয়ান বলে, আপনি বললে এখনই এই ফাংশন ক্যান্সেল করে দিব ভাই, আজকে সত্যিই আপনার উপর হামলা হতে পারে। কিন্তু বিক্রম সেসবের কিছুই পরোয়া করে না। সে স্টেজে উঠে বলে, অপোজিট পার্টির সবাই বলে আমি আর আমার বাবার মধ্যে অনেক অহংকার আছে, আর আমি ভাবি এই দেশটা আমার বাবার,
কিন্তু আসলে এই দেশটা হলো আমার বাপুর। এই বলে গান্ধীজির মূর্তির উপর থেকে কাপড় সে সরাতেই যাবে, তখনই বিক্রমের হাতে একজন সাধারণ জনতা গুলি করে দেয় আর বলতে থাকে, আদা শুধু আমার। এদিকে অন্যান্য জনতা ওই লোকটাকে ধোলাই করতে শুরু করে। হসপিটাল থেকে বাড়ি এসে বিক্রম আদাকে তার বাড়িতে দেখতে পায়। আদা তখন বলতে থাকে, আমার বাড়িতে তুমি বিয়ের 5টা কার্ড নিয়ে এসেছিলে না? আজকে আমিও 5টা ছবি নিয়ে এসেছি। তোমার মরার পর পত্রিকায় কোন ছবিটা দিব আর দেয়ালে কোন ছবিটা টাঙাবো? তোমার অন্তিম সংস্কার কোথায় করব? শ্মশানে নাকি ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামে? আমি একটা অর্গান ডোনেশন ফর্মও নিয়ে এসেছি, যাতে মরার পর তুমি কারো কাজে লাগতে পারো। আর অস্থি পুড়িয়ে কোথায় ফেলবো, গঙ্গায় না নর্দমায়? বিক্রম তখন চুপ করে সব কথা শোনে। সে কিচ্ছু বলতে পারে না। তার চোখ থেকে বেয়ে পড়ে 2 ফোঁটা অশ্রু। তখনই সাওয়ান্ত এসে বিক্রমকে বলে, তারা চলে এসেছে ভাই। বিক্রম তখন তাদের পাঠিয়ে দিতে বলে। এরপর সেখানে আসে 2 জন বৃদ্ধ আর বৃদ্ধা। বিক্রম তাদের বলে, আপনার ছেলের কথা রাখলাম, আজ থেকে আপনাদের সকল ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। সাওয়ান্তের পর আদাকে বলে, আপনি জানেন যারা একটু আগে এখানে এসেছিল তারা কারা? যে ছেলেটা ভাইকে গুলি মেরেছিল তার বাবা মা, কারণ তাকে জনতা অনেক মার মেরেছে। এরপর সে বলতে থাকে, আমাকে মাফ করবেন, কিন্তু আপনার কাছে যদি মেরে ফেলার জন্য অনেক লোক থাকে, তাহলে ভাইয়ের জন্য মার খাওয়ারও অনেক মানুষ আছে। আজকে ভাইয়ের উপর যেই হামলা হয়েছে তা ভাইয়ের কথাতেই হয়েছে, যাতে সব ছেলেপেলের মাথায় ঢোকে যে কেউ যদি ভাইকে মেরে ফেলে সে আপনার কাছে যাওয়ার আগে জেলে চলে যাবে। বিক্রম তখন বলে, তুমি তো তোমার ঘৃণাকে তামাশা বানিয়ে ফেলেছ। আমি ওয়াদা করে বলছি, মানুষ আমার ভালোবাসার উৎসব উদযাপন করবে। এবার ক্ষমতার না, বরং ভালোবাসার ইলেকশন হবে। এসব শুনে আদা সেখান থেকে চলে যায়। পরের দিন বিক্রমের সাথে একটা টক শোর আয়োজন করা হয়। সে আয়োজন টিভির পর্দায় বিক্রমের বাবা সহ সকলেই দেখছিল। টকশোর হোস্ট আদিত্যকে প্রশ্ন করে, আপনি তো আদাকে ভালোবাসেন, কিন্তু আপনি কি জানেন না ভালোবাসার জবরদস্তিতে তফাৎ আছে? বিক্রম বলে, সেটা কেমন? আমি কি তাকে খারাপ উদ্দেশ্যে ধরেছি, নাকি কোনো খারাপ আচরণ করেছি? হ্যাঁ, শুধুমাত্র এটা মানতে পারিনি যে আদা আমাকে ভালোবাসে না। হোস্ট তখন বলে, আপনি আপনার জিতকে জাস্টিফাই করছেন। বিক্রম বলে, আর আপনি আমার ভালোবাসাকে আন্ডার এস্টিমেট করছেন। এরপর বিক্রম হোস্টকে বলে, আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে বলছি, আমি 100 জনের বিয়ের ব্যবস্থা করব নিজের খরচে। শুধুমাত্র একটা মণ্ডপ খালি রাখবো আমার আর আদার জন্য, এই আশায় যেন সেই কাপলদের দোয়া আমার কাজে আসে। আর আদার মনে যেই ঘৃণা আমার জন্য আছে সেটা যেন ভালোবাসায় পরিণত হয়ে যায়। এই টকশোর পর বিক্রমের এমন পাগল প্রেমের সবাই প্রশংসা করতে শুরু করে। বাড়িতে আসার পর বিক্রমের সাথে তার বাবা দেখা করতে আসে। হঠাৎ বিক্রম তার বাবাকে দেখে বলে, আমাকে আগে জানালে আমি আপনাকে এয়ারপোর্টে নিতে চলে আসতাম। এদিকে বিক্রমের বাবা বিক্রমকে অনেক জোরে একটা চড় মারে আর বলে, 2 টাকার এক মেয়ের জন্য আমার বছরের পর বছর কষ্ট করে অর্জন করা মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি। তুই অপোজিট পার্টিকে অনেক বড় একটা সুযোগ করে দিয়েছিস। এখন তুই সবার কাছে একটা মজার বস্তু হয়েই থাকবি। বিক্রম তখন কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি আদা আর জনতা দুজনের মনই জিতে নিব। আপনি আপনার রিটায়ারমেন্টে আরাম করে এনজয় করুন। আমি জনতাকেও সামলে নিব এবং নিজেকেও। শুধু একটা কথা খেয়াল করবেন, পরের বার আপনার ঘরের বৌমাকে 2 টাকার মেয়ে বলার আগে একটু ভেবে নিবেন। বিক্রমের বাবা এসব শুনে বলে, তোমার এই জিদই একদিন তোমাকে ধ্বংস করে দিবে। বিক্রম বলে, এই জিদ তো আমি আপনার কাছ থেকেই পেয়েছি বাবা, আপনি হয়তো ভুলে গেছেন। ছোটবেলায় আমার একটা বন্ধুর খেলনা খুব পছন্দ হয়েছিল। সেই খেলনার জন্য আমি অনেক কেঁদেছিলাম। আপনি সেই খেলনাই না, বরং খেলনার দোকানটাও জ্বালিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, যা আমার ছেলে চায় সেটা হয় ও পাবে, না হয় জ্বলে যাবে। কিন্তু এইবার যদি আমি আদাকে না পাই তাহলে আমি নিজেকে জ্বালিয়ে দিব। এই বলেই বিক্রম সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। বিক্রম 100 জনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সাদা শাড়ি পরে আসে আদা। সে বিক্রমকে বলে, আমি তো জানতাম শুধু অভিনেতারাই ভালো অভিনয় করতে জানে, এখন তো দেখি পলিটিশিয়ানরাও তার এক ধাপ উপরে। আমি তোমার বউয়ের থেকে তোমার বিধবা বউ হওয়াকেই বেশি পছন্দ করব, কারণ আমার কাছে তুমি অনেক আগেই মরে গেছো। এরপর মন্দিরে খালি পায়ে গিয়ে এটা চাইবো যেন আমার জীবন থেকে এই রাবণ দ্রুত আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। বিক্রম তখন নিজের পায়ের জুতা খুলে বলে, তাহলে আমিও তোমার সাথে যাব, যাতে জীবনের একটা সফরে তোমার সাথে একসাথে চলতে পারি। বিক্রমের পর আদার সাথে মন্দিরের পথে রওনা দেয়, কিন্তু পথিমধ্যে বিক্রমের উপর হামলা হয় আর সাওয়ান্ত বিক্রমকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। এরপর মন্দিরে গিয়ে বিক্রম আদাকে পাওয়ার দোয়া করে আর আদা
বিক্রমের মৃত্যুর। এদিকে আদা বাড়িতে এসে দেখে সেখানে বসে আছে অপোজিট পার্টির নেতা গোবিন্দ আর স্বনামধন্য বিজনেসম্যান মিস্টার রেজা। গোবিন্দ আদাকে বলে, আপনি যেভাবে দুনিয়ার সামনে বিক্রমের 12টা বাজিয়েছেন সেটা দেখে আমরা আপনার ফ্যান হয়ে গেছি। আদা বলতে থাকে, এখানে তো অটোগ্রাফ নিতে আসেননি নিশ্চয়ই, তাই সোজাসুজি কথা বলুন, কি বলতে চান? মিস্টার রেজা বলে, আমরা আপনার সাপোর্ট চাই, এর বদলে বিক্রমকে আমরা আপনার রাস্তা থেকে সরিয়ে দিব। আদা এরপর বিক্রমকে কল দেয় আর লাউড স্পিকার দিয়ে বলে, তোমার কিছু শুভাকাঙ্ক্ষী আমার সামনে দাঁড়িয়ে আছে। এরা চায় যেন আমি তাদের পার্টিকে সাপোর্ট করি, আর এর বদলে তোমাকে আমার জীবন থেকে সরাতে তারা সাহায্য করবে। বিক্রম বলে, তুমি এসব আমাকে কেন বলছো? আমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে নাকি? আদা বলে, আমি তোকে এজন্য এসব বলছি যাতে তুই আর এরা বুঝতে পারে যে আমি তোকে এতটাই ঘৃণা করি যে আমি আমার ঘৃণাকেও অন্য কারোর সাথে শেয়ার করব না। এ কথা শুনে বিক্রম পৌঁছে যায় গোবিন্দর অফিস রুমে। এরপর গোবিন্দ আর মিস্টার রেজাকে ভালোভাবে শাসিয়ে যায় এই বলে যে আর কোনোদিন যদি আদার আশেপাশে তোমাদের চিন্তা ভাবনাও যায় তাহলে কোথাও দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় রাখবো না। এসব বলে যাওয়ার সময় মিস্টার রেজা বলে, তোর বাপের রাজত্ব নাকি যে যা বলবি তাই হবে? বিক্রম বলে, এখন আমার রাজত্ব চলছে। পরের দিন আদা একটা ব্লাড ডোনার অর্গানাইজেশনকে হেল্প করার জন্য যায় এবং বিক্রমও সেখানে আদার জন্য আসে। বিক্রম বলে, তুমি যেহেতু জনকল্যাণমূলক কাজ করছো, কেননা আমিও তোমাকে সাহায্য করি। এই বলে বিক্রম ব্লাড ডোনেট করে, কিন্তু আদার মনে বিক্রমের জন্য এতটাই ঘৃণা ছিল যে সে সেই রক্তের বোতল নিচে ফেলে ভেঙে দেয় আর সেখান থেকে চলে যায়। বিজয়া দশমীর আগে একটা ছোটখাটো স্টেজ পারফরমেন্সের আয়োজন করা হয়, সেটা দেখার জন্য বিক্রম সেখানে যায় আর সেখানেও বিক্রমের উপর হামলা হয়, কিন্তু এবারে বিক্রমের কোনো ক্ষতি হয় না। অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পথে আদাকে কয়েকজন লোক কিডন্যাপ করে নিয়ে যায় আর অন্যদিকে বিক্রমকে তার বাবা জরুরি তার কাছে আসতে বলে। বিক্রম তখন হন্তদন্ত করে তার বাবার কাছে যায় আর কি হয়েছে সেটা জানতে চায়। বিক্রমের বাবা বলে, ভেতরে গিয়ে ওই মেয়ের সাথে যা ইচ্ছা কর, কিন্তু দ্বিতীয়বার এই মেয়ের নাম আর মুখে আনবি না। বিক্রম তখন তার বাবার কথা শুনে অবাক হয়ে যায় আর দৌড়ে ঘরে গিয়ে দেখে তার বাবা আদাকে তুলে নিয়ে এসেছে। আদা তখন বিক্রমকে বলে, নিজের আসল রূপে তো চলেই এসেছো, এসব ভালোবাসা প্রেম যাই বলো সব আসলে মিথ্যা কথা, তোমার আসল উদ্দেশ্য তো এসবই, তাহলে যা খুশি করো, কিন্তু কখনোই আমি তোমার হব না। বিক্রম তখন আদার ওড়না মাটি থেকে উঠিয়ে দিয়ে বলে, আমার কষ্ট এটা না যে তুমি আমাকে ভালোবাসোনি, কিন্তু এটাতে আমি কষ্ট পেলাম যে তুমি আমাকে এতদিনেও চিনতে পারোনি। এসব আমার স্টাইল না, আমার বাবা এসব করেছে। আমি যদি তোমার জীবনে ভিলেন হয়ে থাকি তাহলে এটা মনে রেখো যে আমি ইতিহাসের প্রথম ভিলেন যে তোমাকে নিজে ঘরে পৌঁছে দিব। এরপর বিক্রম আদাকে তার বাড়ি পৌঁছে দিয়ে আসে। এরপরই চলে আসে সেই কাঙ্ক্ষিত বিজয়া দশমীর দিন। বিক্রম বলে, আজ যদি আমি আদাকে মানাতে না পারি তাহলে আর কোনো দিনও পারবো না। সাওয়ান বলতে থাকে, আর কি বা করতে পারেন আপনি, তার মন পাওয়ার জন্য তো সবকিছুই করে ফেলেছেন। বিক্রম তখন বলতে থাকে, আমার আসলে ভাগ্যটাই খারাপ, জীবনে না মায়ের ভালোবাসা পেলাম আর না প্রেমিকার, আমি সবার শুধু ক্ষতিই করি। সাওয়ান্ত এসব শুনে বলতে থাকে, আপনার বাবার উপর আমার অনেক ঋণ আছে, একটা বাবা মাহীন ছেলেকে উনি তার বাড়িতে আশ্রয় দিয়েছে, তার সব হুকুম মান্য করা আমার উপর ফরজ, কিন্তু আজকে আমি চুপ থাকতে পারবো না। বাবা আপনাকে এতদিন মিথ্যা বলেছিল, আপনি যেন সবসময় আপনার বাবার কন্ট্রোলে থাকেন, তাই সে বলেছে আপনার কারণেই আপনার মা মারা গেছে, আসলে এটা মিথ্যা ছিল। সাওয়ান্তের মুখে এই কথা শুনে বিক্রম সাওয়ানকে জড়িয়ে ধরে আর বলে, এখন আবার কি করতে হবে সেটা আমি জানি। বিক্রমের পর চলে যায় আদার বাড়ির সামনে, নিচ থেকে চিৎকার করে আদাকে ডাকতে থাকে। আদা তখন ব্যালকনিতে এলে বিক্রম বলে, আমি আজকে তোমাকে সেই কথা বলবো যেটা আমি তোমাকে কেন জীবনে কাউকে বলিনি। আই এম সরি আদা, আই এম সরি। আসলে আমি তোমাকে এতটা ভালোবেসেছি যে ভুলেই গিয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো না। আই এম সরি, কারণ আমার জন্য তোমার পরিবারকে সাফার করতে হয়েছে আর আমি তোমার জীবনের ভিলেন হয়ে গেছি। কি করব বলো, ছোটবেলা থেকে মায়ের মমতা না বরং বাবার জিদ দেখে বড় হয়েছি। আমার বাবা আমাকে বলেছিল আমি নাকি আমার মাকে মেরে ফেলেছি, কিন্তু আসলে তো আমার মাই আমাকে নতুন জীবন দিয়েছিল, সে আমাকে বেছে নিয়েছিল। আমি আমার মায়ের এত বড় কোরবানিকে এভাবে নষ্ট হতে দিব না। আজকের পর থেকে আমি আমার জনতা আর আমার পাওয়ারকে ছেড়ে দিলাম, আর কোনো ইলেকশন জেতার চেষ্টাও করব না আমি, আর না কারো মন। আজকে রাতে আমি আবারও সেইখানে যাব যেখানে তুমি আমার মৃত্যু চেয়েছিলে, আর এটাও হতে পারে সেখানে থাকা তোমার কোনো প্রেমিক আমাকে গুলি করে দিবে, চাইলে সেখানে তুমিও এসো আর মরার আগে আমাকে মাফ করে দিও। এসব বলে বিক্রম গাড়িতে উঠে পড়ে। তখনই সাওয়ান্তের ফোনে বিক্রমের বাবার কল আসে।
বিক্রমের বাবা বলে যদি আজকে সেখানে আদা চলে আসে তাহলে তাকে গুলি করে মেরে ফেলবে, আর এমন ভাবে মারবে যাতে মনে হয় গুলিটা তুমি বিক্রমকে করতে চেয়েছো কিন্তু মিস হয়ে আদার গায়ে লেগেছে। রাতে রাবণ পোড়ানোর উৎসবে বিক্রম রাবণের মূর্তিতে আগুন দেয়, আর এরপরেই সেখানে আদাকে দেখতে পায়। এদিকে সাওয়ান আদাকে টার্গেট করে গুলি মারতেই যাবে কিন্তু সেটা মিস হয়ে যায়, আর পরবর্তী গুলি চালানোর আগে বিক্রম আদাকে সরিয়ে নিজের পিঠ পেতে দেয়, আর গুলি লাগে বিক্রমের পিঠে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে সে। আদার কোলে মাথা রেখে বিক্রম বলে, দেখো তোমার জীবনের রাবণ আজ চলে যাচ্ছে, পরের জন্মে আমি আবারও তোমাকেই চাইবো, শুধু বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। আদা তখন কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ মাফ করেছি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিক্রম চলে যায় না ফেরার দেশে। বিক্রমের দেয়া আংটিটা তখন নিজের আঙুলে পড়ে নেয় আদা। হয়তো সেও শেষ পর্যন্ত বিক্রমকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের দুজনের আর এক হওয়া হলো না। তবে বিক্রমের মধ্য দিয়ে তার এই ভালোবাসা অমর হয়ে গেল। আর এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।